বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হরমুজকে আবারও যুক্তরাষ্ট্রের অংশ বললেন ট্রাম্প। দাবি চুক্তি করতে মরিয়া ইরান। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা তেহরানের। আবারও বাণিজ্য যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র কানাডা। নতুন করে 50% শুল্ক আরোপ ওয়াশিংটনের। পাল্টা পদক্ষেপের ঘোষণা অটোয়ার। ইউক্রেনের প্রেসিডেন্টের নিজ শহরে ভয়াবহ হামলা রাশিয়ার। নিহত কমপক্ষে 15। বর্বরতা আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রেরই অঞ্চল ভাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তেহরানের সাথে চুক্তিতে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না ওয়াশিংটন। জনসভায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইরান। দাবি, কোন দেশ কার সাথে বাণিজ্য করবে তা ঠিক করে দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। সামরিক থেকে ক্রমেই অর্থনৈতিক ফ্রন্টে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। এখন কোনো মিসাইল বা ড্রোন হামলায় নয়, বরং অর্থনৈতিকভাবে তেহরানকে আরও কুপঘাত করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। একের পর এক নিষেধাজ্ঞার খড়গে তেহরানের বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে 66%। কদিন আগেই বিশ্বের ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালীকে মার্কিন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি বললেন জলপথটিকে এখন নিজেদের সম্পদ মনে করে যুক্তরাষ্ট্র। সাউথ ক্যারোলাইনায় এক জনসভায় দেওয়া ভাষণে জলপথটির ওপর আবারও নিজেদের শতভাগ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করেন তিনি। ইরান মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে, কিন্তু আমরা সেটি চাই কিনা তা জানি না, কারণ আমি এই মুহূর্তে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে দেখি। এটি একটি মার্কিন অঞ্চল। তারা চুক্তি করতে আগ্রহী, কিন্তু সঠিক চুক্তিটি করতে প্রস্তুত নয়। এদিকে ইরানের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে তেহরান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এর কড়া নিন্দা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক জবরদস্তি সম্পূর্ণ বেআইনি। এটি জাতিসংঘের সব সদস্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা। মার্কিন সিদ্ধান্তের কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। কোনো সরকারেরই বিদেশি ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরকে তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য করা থেকে বিরত রাখতে বাধ্য করার অধিকার নেই। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক মিত্র চীন। তালিকায় এর পরই অবস্থান তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের। তবে হামলা সংক্রান্ত অভিযোগের জেরে সম্প্রতি ইরানের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে আমিরাত। ইউরোপীয় ইউনিয়নের ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জাতীয় স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার। আন্তর্জাতিক কোনো সিদ্ধান্তে জর্জিয়া সমর্থন দেবে কিনা তা নির্ভর করবে দেশটির জাতীয় স্বার্থের উপর। আর জর্জিয়ার স্বার্থের সাথে কোনো সিদ্ধান্ত সাংঘর্ষিক হলে তারা তাতে সমর্থন দেবে না বলেও জানান দেশটির ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির এমপি তেঙ্গিজ। এদিকে তুরস্ক ও সার্বিয়াও ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। দেশ দুটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদপ্রার্থী। কাতারের কাছে প্রায় $4.5 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 4টি C-46A মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট এবং আকাশযানগুলোর বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সরঞ্জামগুলোর মধ্যে 8টি PW4062 টার্বোফ্যান ইঞ্জিন, 10টি রাডার সতর্কীকরণ ব্যবস্থা সহ কিছু প্রযুক্তি রয়েছে। এছাড়াও চুক্তিতে বিমানের জন্য বিভিন্ন সহায়ক সেবা, পরিবহন, প্রশিক্ষণ, অন্যান্য লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রবাহিনী ধরা হয়ে থাকে কাতারকে। দেশটির মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের 10,000-এর মতো সেনা অবস্থান করছে। ইসরায়েলি সেনাবাহিনী ও দখলদারদের পৃথক পৃথক হামলায় পশ্চিম তীরে প্রাণ হারালো 2 ফিলিস্তিনি। এদের মধ্যে একজনের বয়স 17 বছর। শুক্রবার হেব্রনের একটি গ্রামে অস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েকজন অবৈধ দখলদার। এ সময় কয়েকটি বাড়িতে তাণ্ডব চালিয়ে বাসিন্দাদের উপর এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা আর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে 17 বছর বয়সী ওই কিশোর। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন 70 বছর বয়সী এক বৃদ্ধ। এদিকে জেনে নিয়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 58 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ফিলিস্তিন ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের অবসরপ্রাপ্ত কর্নেল। অভিযানের সময় ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে তাকে গুলি করা হয় বলে দাবি IDF-এর। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার ও সেনাবাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হত্যাকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সংস্থাটির।
OCHA says Israeli forces. পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রয়েছে। কুশরা গ্রামে 3 ফিলিস্তিনি পরিবার 2 সপ্তাহ ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ। এরবেনেও বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন, আরেকজন গুরুতর আহত। OCH এর রিপোর্টে দেখা যায় এ বছরের শুরু থেকে সেটেলারদের হামলায় 22 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং হামলার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। Said the shooting. আবারও বাণিজ্য যুদ্ধে জড়ালো দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা। শুক্রবার শেষ মুহূর্তে ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য আলোচনা। চুক্তি না হয় এরই মধ্যে অটোয়ার নির্দিষ্ট পণ্যে নতুন করে 50% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এদিকে প্রতিবেশীদের সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করে আলোচকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এর পাশাপাশি শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। কানাডার বেশ কিছু পণ্যে 50% মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল গত বুধবার। তবে আগ মুহূর্তে প্রতিবেশীদের সাথে বাণিজ্য চুক্তির লক্ষ্যে সেই শুল্ক আরোপ 3 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়েছে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে। তবে ওয়াশিংটনে গত 3 দিন ধরে দুদেশের প্রতিনিধিদের দফায় দফায় আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। We have more work to do. We're going to continue working up until the last minute. শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও তীব্র হলো যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য যুদ্ধ। এরই মধ্যে জুতা, পোশাক, গাড়ি, অ্যালকোহল সহ বিভিন্ন পণ্যে নতুন করে 50% শুল্ক কার্যকরে নির্দেশনা দিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বিবৃতিতে দাবি করেন, শেষ সময়ে শর্তে অন্যায্য পরিবর্তন এনেছে মার্কিন প্রতিনিধিরা। সব ধরনের আলোচনা স্থগিত করে এরই মধ্যে প্রতিনিধিদের দিয়েছেন দেশে ফেরার নির্দেশ। যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্র কানাডার উপরই পাল্টা দায় চাপাচ্ছে। তাদের দাবি, এই সপ্তাহের শুরুতে মেনে নেওয়া শর্তে চুক্তি চূড়ান্ত করতে রাজি হয়নি অটোয়া। ওয়াশিংটনের সাথে অংশীদারিত্ব করার সুযোগ হাতছাড়া করেছে প্রতিবেশীরা, দিয়েছে এমন বার্তাও। ট্রাম্প প্রশাসনের তথ্যমতে প্রায় $2000 কোটি মূল্যের কানাডিয়ান পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর হচ্ছে। কানাডার হিসাব অনুযায়ী এই অঙ্ক $2800 কোটি। বিশ্লেষকদের মত, কানাডার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়া ব্যাহত হতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জাজ এই আদেশ দিয়েছেন। একে বেআইনি আখ্যা দিয়ে আদেশে বলেছেন এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী। আরো বলা হয়, যে নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের বাইরে। বিচারকের দাবি, ফেডারেল আইন অনুযায়ী অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কনসিউলার কর্মকর্তাদের উপর কর্তৃত্ব আরোপের ক্ষমতা নেই পররাষ্ট্রমন্ত্রীর। গত জানুয়ারিতে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, রাশিয়া সহ 75 দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সামরিক সংবাদপত্র স্টার অ্যান্ড স্ট্রাইপসের প্রধান সম্পাদক এবং শীর্ষ প্রতিবেদককে বরখাস্ত করেছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের দুরবস্থা এবং নাবিকদের মনোবল হারানোর বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরেই এই সিদ্ধান্ত। শুক্রবার পত্রিকাটির প্রধান সম্পাদক এরিক স্লাফিন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক লারা কোটে প্রকাশক ম্যাক্স লেদের বরাবর চিঠি পাঠায় পেন্টাগন। মূলত স্টার অ্যান্ড স্ট্রাইপস পত্রিকা প্রতিরক্ষা দফতরের অর্থায়নে পরিচালিত, তবুও কিছু ক্ষেত্রে সংবাদপত্রটি সামরিক বিষয়ে স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন সামরিক বাহিনীকে ঘিরে সংবাদ অধিবেশনে স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের দীর্ঘ ইতিহাস রয়েছে। 19 শতাব্দীতে প্রতিষ্ঠিত এই পত্রিকাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক খ্যাতি লাভ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে ঋণের বোঝা সামাল দেবে যুক্তরাষ্ট্র। রেকর্ড সরকারি ঋণ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো দেশটির সরকারি ঋণ ছাড়িয়েছে $40 ট্রিলিয়ন। 35 বছর ধরেই আমরা এই সমস্যার মুখোমুখি, কিন্তু এখন আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা আগে কখনো ছিল না। সেটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। ঋণের বোঝা কমানোর সবচেয়ে কার্যকর উপায় অর্থনীতির প্রবৃদ্ধি। এখন আমাদের প্রবৃদ্ধির হার অসাধারণ, আর এটি সহজেই আমাদের ঋণের বোঝা সামনে নেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ শহর ক্রিভরিতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 15 জনের প্রাণ গেছে। এ নিয়ে দুদিন কিয়েভে রুশ বাহিনীর হামলায় 30 জনের বেশি প্রাণ গেল। গেল মাসে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুদেশের 600-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আলোচনার টেবিল ঠান্ডা থাকলেও গেল কয়েক মাস ধরে উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট।
কোনো রকম প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের আকাশে ঢুকে পড়ে রুশ ড্রোন। মুহূর্তেই সেটি হামলা চালায় একটি শপিং মলে। বিস্ফোরণের পর আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। শুক্রবার জেলেন্সকির নিজ শহর ক্রিভিরিহতে চালানো হয় এই হামলা। এতে নিহত হয় কমপক্ষে 15 জন, আহত 130 জনেরও বেশি, যার মধ্যে রয়েছে 22 শিশু। হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। চলছিল উদ্ধার অভিযান। এর মাঝে আবারও ওই এলাকায় ফের হামলা চালায় রুশ বাহিনী। দ্বিতীয় হামলাটি উদ্ধারকর্মীদের লক্ষ্য করেই চালানো হয়েছে, এমনটাই অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই ঘটনাকে রাশিয়ার বর্বরতা উল্লেখ করে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ক্রিভিরিহিতে রুশ ড্রোন হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এই হামলা আবারও প্রমাণ করলো রাশিয়া কতটা বর্বর, আর এই হামলার জবাব আমরা অবশ্যই দিব। এই হামলার একদিন আগেই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত হন। হামলা হয়েছে ইউক্রেনের বন্দর নগরীতেও। গেল কয়েক মাসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় রুশ হামলার তীব্রতা বেড়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে আরও সহায়তা চাইছে কিয়েভ। তবে থেমে নেই ইউক্রেনের পাল্টা হামলাও। রাশিয়ার সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা আরও জোরদার করেছে কিয়েভ। ফলে আকাশপথের হামলা পাল্টা হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রয়টার্সের তথ্য অনুযায়ী গেল মাসে পাল্টাপাল্টি হামলার জেরে প্রাণ গেছে 634 বেসামরিক নাগরিকের, যার মধ্যে ইউক্রেনীয় 437 জন। যত দিন যাচ্ছে বাড়ছে সাধারণ মানুষের লাশের মিছিল। তবে যুদ্ধক্ষেত্রে এক চুলো ছাড়তে নারাজ দুই পক্ষই। ভারতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অবস্থান কর্মসূচির মুখে আন্দোলনকারীদের উপর পেলেট গান ছোড়ার ঘটনায় এফআইআর নিতে বাধ্য হল দিল্লি পুলিশ। গত 20 জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় পুলিশের এই পেলেট গানে আহত হন 19 বছর বয়সী সাহিল লোচার। এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করতে গেলে তা নেয়নি পুলিশ। পরে সাহিলকে সাথে নিয়ে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন রাহুল। তার সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। নানা নাটকীয়তার পর অবশেষে পুলিশ এফআইআর নিবন্ধন করতে বাধ্য হয়। 6 ঘন্টার বেশি সময় পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন বিরোধী দলীয় এই নেতা। মিয়ানমারের সাগাইং রাজ্যের একটি বৌদ্ধ বিহারে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। 3 নারী সহ কমপক্ষে 14 জন এতে প্রাণ হারিয়েছেন, আরও 20 জন আহত হয়েছেন। শুক্রবার রাজ্যটির মিয়াউং টাউনশিপের সোয়েললেও গ্রামে এই ঘটনা ঘটে এবং হামলার সময় বৌদ্ধ বিহারটিতে 100-র বেশি মানুষ অবস্থান করছিলেন। 15 মিনিটের ব্যবধানে যুদ্ধবিমান থেকে 2টি বোমা ফেলা হয়। হামলার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মান্দালায় শহর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থান এই বৌদ্ধ বিহারটির। বর্তমানে মিয়ানমারের প্রায় 42% এলাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে, বিপরীতে সামরিক সরকারের নিয়ন্ত্রণে মাত্র 21% অঞ্চল। শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্র সরকারকে $400 মিলিয়ন জরিমানা দিতে রাজি হয়েছে টিকটক। মূলত মামলা নিষ্পত্তি করতে মার্কিন বিচার বিভাগকে এই অর্থ দেবে টিকটকের মূল প্রতিষ্ঠান ByteDance। 13 বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে বাবা মায়ের অনুমতি ছাড়াই বিপুল তথ্য সংগ্রহের অভিযোগ সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে এবং শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আর্থিক সমঝোতা। শিশুদের কাছে দিন দিন বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা, সেই সাথে বাড়ছে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের শঙ্কাও। এরই মধ্যে শিশুদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। আর এই অভিযোগে 2024 সালে সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে মামলাও দায়ের করে মার্কিন বিচার বিভাগ। বাবা মায়ের অনুমতি ছাড়াই 13 বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে বিপুল ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলা হয়েছিল মামলায়, যা যুক্তরাষ্ট্রের চিলড্রেন্স প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ। মার্কিন সরকারের অভিযোগ ব্যবহারকারীদের বয়স যাচাই করতে ব্যর্থ হয়েছে টিকটক, ফলে অভিভাবকের অনুমতি ছাড়াই প্ল্যাটফর্মটি ব্যবহার করেছে অনেক শিশু। মামলার সময় যুক্তরাষ্ট্রে টিকটকের 170 মিলিয়নেরও বেশি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ছিল। 2 বছর পর আলোচিত সেই মামলা নিষ্পত্তিতে জরিমানা দিতে রাজি হয়েছে চীনা মালিকানাধীন টিকটকের মূল প্রতিষ্ঠান ByteDance। মার্কিন বিচার বিভাগকে $40 কোটি জরিমানা দেবে প্রতিষ্ঠানটি। সমঝোতা অনুযায়ী 2 দফায় দেয়া হবে জরিমানার অর্থ। প্রথমে $300 মিলিয়ন দেওয়ার পর আবারও $100 মিলিয়ন দেবে টিকটক। মার্কিন বিচার বিভাগের দাবি, মামলার পর টিকটকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা বাড়ানো হয়েছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য ব্যবহার বিধি কঠোর করা হয়েছে। TikTok's recommendation algorithm.
টিকটক ছাড়াও মিউজিক্যালিকে শিশুদের তথ্য সুরক্ষা আইন ভাঙার অভিযোগে $5.7 মিলিয়ন জরিমানা করা হয়েছিল। একই আইনে ইউটিউবের জন্য গুগল 2019 সালে $170 মিলিয়ন এবং এপিক গেমস 2022 সালে $275 মিলিয়ন জরিমানা দিয়েছিল। শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আইনি চাপের মুখে রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাও। যুক্তরাষ্ট্রের 29টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করেছে। এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। দাবানল নিয়ন্ত্রণে অভিনব কৌশল অবলম্বন করছে স্পেন। আগুন জ্বালিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে দাবানল। উদ্যোগটি নিয়েছে সেরেসাল গ্রামের ফায়ার ফাইটার্সরা। তারা পুড়িয়ে ফেলছে শুকনো ঝোপঝাড়, মরা গাছ, আর তাতে সামনে এগোতে পারছে না দাবানল। ঠেকানো যাচ্ছে ভয়াবহতা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পড়ছে স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চল। আগুনের লেলিহান শিখা ছড়িয়েছে লোকালয়েও। চলতি বছর দাবানলে ছাই হয়েছে দেশটির কয়েক লাখ হেক্টর বনভূমি। আগুন ছড়িয়েছে স্পেনের লাস উর্দেস অঞ্চলেও। সবশেষ তথ্য অনুযায়ী শুধু এই এলাকায় 5,000 হেক্টর বনভূমি পুড়েছে। হুমকিতে সেরেসাল সহ একাধিক গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটার্সরা। এ পরিস্থিতিতে সেরেসাল গ্রামে নেওয়া হয়েছে ব্যতিক্রমী কৌশল। ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালিয়ে চলছে দাবানল ঠেকানোর চেষ্টা। আগে থেকে পোড়ানো হচ্ছে ঝোপঝাড় ও শুকনো গাছপালা। নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ার আগেই পানি ছিটিয়ে তা নেভানো হচ্ছে। এতে দাবানল আর সামনে এগুতে পারছে না। রক্ষা পাচ্ছে জনজীবন ও ঘরবাড়ি। শুধু স্পেন নয়, ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়েছে ভয়াবহ দাবানল। 10 আগস্ট পর্যন্ত ইউরোপের 5,42,000-এর বেশি হেক্টর এলাকা পুড়ে গেছে। গ্রিস, ক্রোয়েশিয়া, বেলজিয়ামেও চলছে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা। হোয়াইট হাউসে স্থগিত হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের বলরুম নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির নিম্ন আদালতে বলরুম নির্মাণ বন্ধের আদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে প্রায় $40 কোটি এই প্রকল্পের বিরুদ্ধে মামলা করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন। তাদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ কাজ শুরু করে ট্রাম্প প্রশাসন। এর জেরে সাময়িকভাবে নতুন বলরুম তৈরির প্রক্রিয়া স্থগিতের আদেশ দেয় আদালত। ট্রাম্পের দাবি, নিরাপত্তার জন্য প্রকল্প জরুরি। এতে বোমা আশ্রয় কেন্দ্র, চিকিৎসা সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা থাকবে। বর্তমানে প্রকল্পটি প্রায় 65% সম্পন্ন হয়েছে। সুইডেনের একটি স্কুলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এক আততায়ী। এতে একজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরো 3 জন। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে ফাগেরেস্তার ব্রাইনেল স্কুলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় নিরাপত্তা রক্ষীরা। পরে হামলাকারীকে গুলি করে তাকে আটক করা হয়। আটককৃত আততায়ীর বয়স মাত্র 18 বছর। তবে এই হামলার পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনার পর আশপাশের 8টি স্কুলে সাময়িকভাবে লকডাউন জারি করে কর্তৃপক্ষ। হামলার সময় শিক্ষা প্রতিষ্ঠানতে কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিল, তাই ধারণা করা হচ্ছে ওই হামলাকারী স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। মানুষের মতোই চালচলন, পানিতে নামলে সাঁতার কাটছে আর দুর্গম এলাকায় ছুটছে নেকড়ের গতিতে। চীনের বেইজিং এ রোবটের এমন অবাক কাণ্ড দেখছে বিশ্ব। সহজ কিংবা ঝুঁকিপূর্ণ, মানুষের সব কাজে নতুন প্রজন্মের এসব রোবট বদলে দিচ্ছে প্রযুক্তির ধারণা। মানুষের মতো হাঁটছে, নাচছে, এমনকি মার্শাল আর্টও করছে রোবট। শুধু তাই নয়, বিপজ্জনক জায়গায় মানুষের বদলে কাজ করতে প্রস্তুত এসব যন্ত্র। এমনই আধুনিক রোবট ও প্রযুক্তি নিয়ে চীনের বেইজিং এ বসেছে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স, যেখানে রোবটের নানা চমক দেখছে পুরো বিশ্ব। এখানেই শেষ নয়, আসল মাছের মতোই হুবহু দেখতে রোবট নিয়ে হাজির বিজ্ঞানীরা। পানির নিচে পরিদর্শন ও বিভিন্ন তথ্য সংগ্রহে কাজ করতে পারে এটি। শরীরে থাকা সেন্সরের সাহায্যে পাথর কিংবা জলজ উদ্ভিদের মতো বাধাও আগেভাগে শনাক্ত করে পথ বদলাতে পারে এটি। একবার চার্জ দিলে চলতে পারে 5 ঘন্টারও বেশি। এটি একটি বায়োনিক গোল্ডেন অ্যারোয়ানা রোবট মাছ। পানির নিচে পরিদর্শন ও তথ্য সংগ্রহে এটি ব্যবহার করা হয়। পানিতে নামালে দেখতে একেবারে আসল মাছের মতো লাগে, তাই অনেকেই বুঝতে পারেন না এটি সত্যিকারের মাছ নাকি রোবট। পানির নিচে যেমন রোবটের ব্যবহার বেড়েছে, তেমনি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাতেও মানুষের বিকল্প হিসাবে প্রস্তুত করা হচ্ছে প্রায় 4 মিটার উচ্চতার সুপার হিউম্যানয়েড রোবট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র কিংবা ভারী মালামাল পরিবহনে কাজ করতে পারবে এটি। শুধু মানুষ নয়, এবার নেকড়ের আদলেও তৈরি করা হয়েছে রোবট। তিয়ানলাং নামের এই রোবটটি দুর্গম পাহাড়, মরুভূমি ও পানির মধ্যেও চলতে পারে। অনুসন্ধান, উদ্ধার ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে পারে এইসব রোবট।
আরেক দল রোবট আন্দোলনকারীদের দমাতে পুলিশের মতোই ব্যবহার করছে ঢাল ও লাঠি, আর এসব মহড়া দেখে মুগ্ধ দেশ বিদেশের মানুষ। প্রতি বছরই রোবট প্রযুক্তিতে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। চীন এক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। বেইজিং এ এই আয়োজনে মোট 26টি দেশের 3 শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শিত হচ্ছে 3000-এরও বেশি রোবট ও প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে রোবট এখন শুধু আর প্রদর্শনীর বিষয় নয়, বাস্তব জীবনে মানুষের কাজকেও আরো সহজ করে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক হুমকি ও অবরোধের মুখে আবারও আলোচনার কেন্দ্রে ইরানের আন্তর্জাতিক বাণিজ্য। ওয়াশিংটনে কঠোর নজরদারি সত্ত্বেও মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে তেহরান। চলুন জেনে নেওয়া যাক ইরানের প্রধান বাণিজ্য অংশীদার কারা এবং তাদের লেনদেনের চিত্র। চীন বর্তমানে ইরানি তেলের প্রধান ক্রেতা। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে চীন এমন কিছু রিফাইনারির মাধ্যমে তেল প্রক্রিয়াকরণ করে আসছে যা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার তেল হিসেবে ব্র্যান্ড করা হয়। বৈশ্বিক পণ্য বাজার এবং সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ে তথ্য বিশ্লেষণী প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী চীন প্রতিদিন গড়ে 1.38 মিলিয়ন ব্যারেল ইরানি তেল কেনে, যা ইরানের মোট তেল রপ্তানির 80%-এরও বেশি। মূলত ডিসকাউন্ট মূল্যে পাওয়া এই বিপুল পরিমাণ তেলের দেনা পাওনা মেটানো হয় চীনা মুদ্রায়, যা সরাসরি মার্কিন ব্যাংক ব্যবস্থার পুরোপুরি বাইরে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় আঞ্চলিক বাণিজ্যিক হাব হলো সংযুক্ত আরব আমিরাত। 2024 সালে ইরানের মোট আমদানির 30% এবং রপ্তানির 13% অবদান ছিল আমিরাতের। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হুমকির পর আমিরাত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সাথে সকল আর্থিক ও অর্থনৈতিক লেনদেন স্থগিত রেখেছে, যা বহু বছরের বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলেছে। তুরস্ক ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার। এই সম্পর্কের মূল ভিত্তি হলো শক্তি খাত। তুরস্ক তার প্রয়োজনীয় মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় 13%ই আমদানি করে ইরান থেকে, যদিও এখন পর্যন্ত তুর্কি প্রশাসন এই অর্থনৈতিক লেনদেন ও গ্যাস আমদানি কমিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। ইরাকের বাজারে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ভোগ্যপণ্যের অন্যতম উৎস হলো ইরান। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরাক ইরানের প্রাকৃতিক গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার জন্য বছরে 4 থেকে 5 বিলিয়ন ডলার পরিশোধ করতে হয় বাগদাদকে। সীমান্তে সাময়িক বিঘ্ন ও আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও ইরাকে বাণিজ্য প্রবাহ অব্যাহত আছে, যদিও নতুন মার্কিন বিধিনিষেধ বাগদাদের জন্য অর্থ পরিশোধে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ রক্ষায় দীর্ঘদিন ধরে ওমান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। 2025 সালে দুই দেশের মোট পণ্য বাণিজ্যে 1.5 বিলিয়ন ডলারে পৌঁছেছিল। সীমান্ত ও ভৌগোলিক অবস্থানের কারণে বাণিজ্য যোগাযোগ দিন দিন বাড়ছে। ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা দুই দেশেরই বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও ইরানের অনানুষ্ঠানিক বাণিজ্যের পরিমাণ প্রায় 4 বিলিয়ন ডলার। সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন চুক্তির পর জ্বালানি, খাদ্য এবং ওষুধ সরবরাহ বাড়ানোর উদ্যোগে গতি এসেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য 10 বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি থাকলেও ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইসলামাবাদের অর্থনৈতিক গতিপথে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে সবচেয়ে বেশি বাণিজ্য হ্রাস পেয়েছে ভারতের ক্ষেত্রে। 2020 সালে ওয়াশিংটন তেহরানের উপর নিষেধাজ্ঞা বহাল রাখলে ইরানের সাথে ভারতের বাণিজ্য মারাত্মক হ্রাস পায়। দ্বিপাক্ষিক বাণিজ্য পূর্ববর্তী বছরে 17 বিলিয়ন ডলার থেকে 2019-20 অর্থ বছরে 2/3 বেশি কমে প্রায় 4.8 বিলিয়ন ডলারে নেমে আসে। বছরের পর বছর ধরে ভারত ও ইরানের বাণিজ্য আরো কমেছে এবং ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে তা দাঁড়িয়েছে 1.63 বিলিয়ন ডলারে। ওয়াশিংটনে নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভারত মূলত চাল, চা, কফি এবং মশলার মতো মানবিক জরুরি পণ্যই ইরানে পাঠাচ্ছে। আর্মেনিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 20% পরিচালিত হয় ইরানের ভূখণ্ড ব্যবহার করে। 2025 সালে দুই দেশের বাণিজ্যিক লেনদেন ছিল 768 মিলিয়ন ডলার। দুই দেশের মধ্যে বিদ্যুতের বিনিময়ে গ্যাস চুক্তি রয়েছে, যেখানে আর্মেনিয়া ইরানি গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে, আবার কিছু অংশ ইরানে পাঠায়।
কাস্পিয়ান অঞ্চল ঘেঁষা দেশ আজারবাইজানের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী দুই দেশের মধ্যকার বাণিজ্য টার্নওভার $312 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আমদানিকৃত পণ্যের উপর নির্ভরতা এবং সীমান্ত বাণিজ্যের কারণে আজারবাইজান অর্থনৈতিক এই সম্পর্ক বজায় রেখে চলেছে। মার্কিন অর্থ ব্যবস্থাকে বাইপাস করে ভিন্ন মুদ্রা ও ছায়া নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত এই বাণিজ্য আপাতত তেহরানের অর্থনীতিকে সচল রাখলেও ওয়াশিংটনের নতুন শুল্ক নীতি ও কঠোর নিষেধাজ্ঞার হুমকি প্রতিটি দেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। ফলে মিত্র কিংবা পরাশক্তি যে কোনো দেশের পক্ষে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরানের সাথে দীর্ঘমেয়াদে স্বাভাবিক বাণিজ্য টিকিয়ে রাখা এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।